Govinda Tunes by 9F10. সকাল সকাল অ্যালার্ম বেজে উঠতে ঘুমটা ভেঙে ধরফর করে উঠে বিছানায় বসে পড়লাম। ভেবেছিলাম সকাল সকাল রজতেশের বাড়ি যাব আর চাঁদুর দোকানের সিঙাড়া সহযোগে চা খাবো। তাই আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম রাস্তায়। হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছে কলিং বেল টিপতেই রজতেশ দরজা খুলে দিয়ে বলল, আরে কি ব্যাপার আর্য, হাতে ওটা কি? কি আবার, একটু গরম গরম সিঙাড়া এনেছি, এ জমিয়ে চা খাবো। আজই আমি ভাবছিলাম তোমাকে দেখে সিঙ্গারা সহযোগে ব্রেকফাস্টই খাওয়াবো, আর তুমি শেষে। সত্য কোথায়? যাই আর্যদা, এক্ষুনি তোমাদের বহু আকাঙ্ক্ষিত চা আনছি। তোমার বন্ধুটিও আজ এখনো চা পান করেনি। আর কি ব্যাপার, কয়েকদিন ধরে আসছো না? খুব ব্যস্ত বুঝি? ঠিকই ধরেছ, কাল পয়লা বৈশাখ, তাই দোকানের কাজে একটু ব্যস্ত রয়েছে। আর্যদা, তোমাদের দোকানে বেশ বড় করে হালখাতা হবে তো? নিশ্চয়ই, আর সেই জন্যই তো তোমাদের নিমন্ত্রণ করতে আমার এখানে আসা। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি? আচ্ছা মিস্টার লাহিড়ী, বহুদিন পরে তাই না? বলুন, বলেন কি? লোকেশন? ওকে, আসছি বেশ, ওকে ছাড়ছি। তোমার তো আজ ব্যস্ততা থাকবে, তাই তো? আমাকে বের হতেই হবে। কি ব্যাপার বলো তো? মিস্টার অনিন্দ লাহিড়ী ফোন করেছিলেন একটা খুনের ব্যাপারে তদন্ত করতে। বেশি দূরে নয়, ওই বিড়লা মন্দিরের পাশের কোনো এক ঝিলের ধারে। উনি জানালেন মৃতদেহের থেকে একটু দূরে ঝিলে একটা গাড়ি আবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, গাড়িটা ক্রেন দিয়ে তোলা হচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত। তুমি একা যাবে যখন, ভাবছি আমিও তোমার সঙ্গ নিব। তাহলে আর দেরি কেন, চলো এগোনো যাক। দেখে চালাতে পারেন না? গাড়িটা দেখলে আর্য? দোকানটা সকালেই দেখেছিলাম, মনে পড়লো ওটাই সেই দোকানের গাড়ি। একটা ট্যাক্সি ধরে পৌঁছলাম বিড়লা মন্দিরের কাছে। ট্যাক্সি আর গলির ভিতরে ঢুকতে চাইল না, তাই ভাড়া মিটিয়ে হেঁটে ঢুকে গেলাম। কিছুটা হেঁটে পৌঁছলাম একটা ফাঁকা জায়গায়। দেখলাম কয়েকজন পুলিশ ও কয়েকটা কনস্টেবল একটা জায়গায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সামনে গিয়ে বুঝলাম ওটা একটা ঝিলের পাশ। বুঝতে পারলাম সামনেই সেই ঝিল যেখানে 3 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। যাই হোক, রজতেশ আর আমি পৌঁছতে একজন সুঠাম পুলিশ অফিসার সামনে এসে দাঁড়ালেন আর নমস্কার করলেন। আপনি এসেছেন মিস্টার বক্সি, সঙ্গে মিস্টার আর্য ব্যানার্জি। হ্যাঁ, সত্যি আজ আমি ধন্য। আমার স্ত্রী আপনার লেখার বড় ভক্ত মশাই। কি বলবো আপনাকে, আপনার তুলনা নেই। ওসব পরে হবে মিস্টার লাহিড়ী, এখন চলুন দেখা যাক। ও শিওর মিস্টার বক্সি, চলুন। তুমি দেখেছো লোকটার চোখ দুটো? খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছে। যতদূর মনে হচ্ছে লোকটি বিভৎস কিছু দেখে ওই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কি বুঝছেন মিস্টার বক্সি? এখনই কিছু বলা সম্ভব নয়, তবে এই ব্যক্তির পরিচয় জানা বিশেষ প্রয়োজন। একটু ঝুঁকে মৃতদেহকে ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে রজতেশ মৃতদেহের হাতের মুঠো থেকে কি একটা জিনিস বের করে নিল আর মিস্টার লাহিড়ীর চোখ এড়িয়ে তা পকেটে ঢুকিয়ে দিল। দেখছো আর্য, লোকটির গলার এই দাগটা? এটা তো কোনো কোম্পানির বা সংস্থার লোগো মনে হচ্ছে। ওটা আমার চেনা, দাঁড়াও ভেবে বলছি। হ্যাঁ আর্য, ওটা নার্সিং হোমের লোগো। লোগোটা এস এর মতো, অর্থাৎ সুলোচনা নার্সিং হোমের। শোনো আর্য, তুমি কয়েকটা বেশ নিখুঁতভাবে ছবি তুলে নাও, বাকি পুলিশের লোকেরা করে নেবে। আচ্ছা চলো ওদিকটা যাই। Oh my God! 3 মৃত্যু। জলে ডুবে প্রমাণ নষ্ট হয়ে গেছে হয়তো।
আপনি কাল রাতে কখন দোকান বন্ধ করে বাড়ি গেছেন? দেখলাম মাঝবয়সী একজন দোকানি পুলিশের সাথে রজতেশকে দেখে কেমন এড়িয়ে যেতে চাইলেন। তার বিশ্বাস অর্জনের জন্য রজতেশ আশ্বস্ত করে বলল, আপনি নির্ভয়ে বলুন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি দোকানেই থাকি। বলেন কি? তার মানে এই দোকানই প্রতিদিনের মতো কালও ছিলেন। তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই দুর্ঘটনা ঠিক কখন হয়েছিল আর কিভাবে। আপনি খালের পাড়ে কোনো মানুষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেননি? না বাবু, অন্ধকারে তেমন কিছু লক্ষ্য করিনি। ভোরের দিকে একজন পথচারী লাশ দেখে চিৎকার করে, আর তখনই আমি দৌড়ে গিয়ে ব্যাপারটা দেখি। পুলিশকে খবর আপনি দিয়েছিলেন? মিস্টার বক্সি, ওটা ওই পথচারী দিয়েছিলেন। আপনি জলে অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়ির ব্যাপারে কিছুই জানেন না, তাই তো? অ্যাক্সিডেন্ট? কি ব্যাপার বলো তো? পাড়ে লাশ, পুকুরে গাড়ির ভেতর দুজনের মৃত্যু, অথচ সামনের চায়ের দোকানি অ্যাক্সিডেন্টের কোনো শব্দ পাইনি। এটা বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? তেমনটাই তো মনে হচ্ছে। তাহলে ফরেন্সিক টিমকে খবর দিই, কি বলেন মিস্টার বক্সি? শিওর মিস্টার লাহিড়ী। অনিন্দ লাহিড়ী এগিয়ে গিয়ে ফোন করতে লাগলেন, আর অন্যদিকে আমি আর রজতেশ এসইউভি গাড়িটার কাছে পৌঁছলাম। আমি শিওর এটা খুন। প্ল্যান করে গাড়িকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে, কিংবা আগে মেরে জলে ফেলে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা। তুমি কি করে বলছো এটা খুন? কারণ অ্যাক্সিডেন্ট হলে গাড়িটার ক্ষতি হতো, অথচ স্টিয়ারিং ঠিক আছে, গাড়ির বনেট ওকে। তাহলে এটা অ্যাক্সিডেন্ট হবে কেন? আর স্থানীয় কেউ জানতে পারলো না কখন অ্যাক্সিডেন্ট হয়েছে। এছাড়াও কাল বিভিন্ন জেলাসহ কলকাতায় বেশ ভালোই তাণ্ডব দেখিয়েছে মরশুমের প্রথম কালবৈশাখী। ভালো বৃষ্টিও হয়েছে। কাদার রাস্তা হওয়ায় ঝিলের ধারের এই রাস্তায় গাড়ির চাকার দাগ স্পষ্ট, কিন্তু সেই দাগ অ্যাক্সিডেন্ট হলে যেমন হওয়ার তেমন নয়, বরং সাধারণ চাকার দাগ, যা গাড়ি চললেই হয়। সুতরাং এটা কোনোভাবেই ভুল ড্রাইভিং এর জন্য দুর্ঘটনা নয়। এটা দুর্ঘটনা বলে চালানোর প্রয়াস মাত্র। কিরে রজতেশ, তুই এখানে? আপনি মিসেস ঘোষাল, মানে মৃণালিনী ঘোষাল, তাই তো? আরে আমায় আপনি কিরে? ওই আর কি, হঠাৎ তোকে এখানে দেখবো ভাবতে পারিনি, তাই বেরিয়ে গেছে। তা তুই কবে জয়েন করলি? সে অনেক কথা, বাদ দে। এখন বল, তুই কি এই খুনের তদন্তে এসেছিস? হ্যাঁ, সকালে মিস্টার লাহিড়ীর ফোন পেয়ে সোজা এখানে চলে এলাম। আচ্ছা, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি বিখ্যাত সাহিত্যিক ও আমার বিশেষ বন্ধু আর্য বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শাশ্বতীর খুনের তদন্তের সময় অনন্ত পাবলিশার্সের ভবতোষবাবুর ব্যাপারটা এনার সূত্রেই তো জেনেছিলাম। তোর তদন্তের ওই দাসনগরের খুনের ব্যাপারটাও তো এনার লেখনী থেকেই জানতে পেরেছিলাম আমি। ঠিক ঠিক, ইনিই সেই সাহিত্যিক। আমি আবারও রজতেশের সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের কথা শুনছিলাম, আর বুঝতে পারলাম গাড়িটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় জলে পড়েছিল। রজতেশ মহিলার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, ইনি চিকিৎসক ইন্দ্রাণী মৈত্র, কলকাতার নামী নার্সিংহোমের প্রখ্যাত গাইনোকোলজিস্ট। তার মানে ইন্দ্রাণী দেবীর সাথে ইনি নিশ্চয়ই এনার হাজবেন্ড হবে। দুজনের মুখেই পাতলা একটা প্লাস্টিকের আবরণ দেখতে পেলাম, যদিও সেটা রজতেশ না দেখালে জানতে পারতাম না। কিন্তু মজার বিষয়, ইন্দ্রাণী দেবীর পরিচয় পেলেও ওই ব্যক্তির পরিচয় তখনও মিলল না। ফরেন্সিক দল পরীক্ষা করতে লাগলো, আর রজতেশ গাড়ি ছেড়ে আপাতত পাড়ে পড়ে থাকা ব্যক্তির লাশটা আরো একবার দেখতে লাগলো। সিনেমার টিকিট যা পেয়েছো ওটা ছাড়া আর কিছু পাওনি তো? ব্রিলিয়ান্ট আর্য। যদি ইনি সিনেমায় দেখতে যেতেন, তবে খুন হয়ে গেলেন কেন? এখানে একজনের নৃশংস হত্যা, আর একটু দূরে জলে ডুবে যাওয়া গাড়িতে দুজনের লাশ। ব্যাপারটা বেশ জটিল। লাহিড়ীকে লাশগুলোর পোস্টমর্টম করতে বলে চললাম মিতালিগঞ্জের উদ্দেশ্যে।
ট্যাক্সি করে যেতে যেতে আমি রজতেশকে জিজ্ঞাসা করলাম, তুমি চিকিৎসক ইন্দ্রাণী মৈত্রের বাড়ি জানলে কি করে? কয়েকদিন আগে সত্যকে নিয়ে ওনার বাড়িতে এসেছিলাম। সত্যকে নিয়ে তুমি এখানে আসতে? তাহলে ওই ভদ্রলোককে নিশ্চয়ই দেখেছো। আমি ওনার বাড়ি আসলে ওনার হাজবেন্ড কখনো দেখিনি। যতদূর জানি ওনার হাজবেন্ডও একটি নার্সিংহোমের গাইনোকোলজিস্ট। আমরা এসে যখন পৌঁছলাম মিতালিকুঞ্জে, তখন বেলা 11:30। কলিং বেল বাজাতে একজন ভদ্রলোক দরজা খুলে দিলেন। নমস্কার, ডাক্তার মৈত্র। নমস্কার, কিন্তু আপনি? আমি সত্যান্বেষী রজতেশ বক্সী। তো ঠিক চিনতে পারলাম না। আমি একজন সত্য সন্ধানী। অসত্যের মধ্যে থেকে সত্যকে খুঁজে বের করাই আমার কাজ। লোকে গোয়েন্দা বললে ঠিক পছন্দ হয় না। আচ্ছা, আমার সাথে কিসের প্রয়োজন যদি বলতেন মিস্টার বক্সী? নিশ্চয়ই। ইন্দ্রাণী দেবীকে দেখছি না, আজ তো উনি পেশেন্ট দেখেন। হ্যাঁ, আপনি কি করে জানলেন মিস্টার বক্সী? আসলে আমার স্ত্রী ওনার চিকিৎসায় ছিলেন কিনা। ও আচ্ছা, আমি ভাবলাম। আপনি আবার কি ভাবলেন মিস্টার মৈত্র? না না, ও কিছু না। আপনি কি জিজ্ঞাসা করতে এসেছিলেন মিস্টার বক্সী? আসলে আপনাকে একটা খারাপ খবর দেওয়ার ছিল মিস্টার মৈত্র। খারাপ খবর? কি খারাপ খবর মিস্টার বক্সী? আসলে বিড়লা মন্দিরের কাছে খাল থেকে একটা নাম্বার প্লেটহীন এসইউভি পাওয়া যায়, যার মধ্যে আপনার স্ত্রী ডক্টর ইন্দ্রাণী মৈত্রর লাশও পাওয়া গেছে। সে কি? না না না, এ হতে পারে না। বোধহয় এমন একটা খবর শোনার জন্য প্রস্তুত ছিলেন না। চোখের জল বাঁধ মানছিল না। কাঁদতে কাঁদতে অবলীলাক্রমে বলে চললেন, আজই ফেরার কথা ছিল শ্রীরামপুর থেকে। কি করে যে সব হয়ে গেল। পয়লা বৈশাখ আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কত আয়োজন করার প্ল্যান ছিল, সব শেষ হয়ে গেল ইন্দু, সব শেষ হয়ে গেল। কাম ডাউন মিস্টার মৈত্র। যা ঘটেছে তাকে আমরা কেউ আটকাতে পারিনি, সুতরাং আপনি নিজেকে সামলান। আর ইন্দ্রাণী দেবীর মৃত্যুর ব্যাপারে কিছু জানলে আমায় প্লিজ সাহায্য করুন। ইন্দ্রাণী একা ড্রাইভ করতে পারে না মিস্টার বক্সী। ড্রাইভার রামু সবসময় ওকে নিয়ে যেত। সেদিনও রামু সঙ্গেই গিয়েছিল। তাহলে অ্যাক্সিডেন্ট হলে রামুকেও পেয়েছেন নিশ্চয়ই। সেটা বলতে পারবো না, তবে ইন্দ্রাণী দেবীর সাথে আরো একজনের লাশ এসইউভি গাড়িতে পাওয়া গেছে। ইন্দ্রাণীর সাথে অন্য কেউ? কি বলছেন মিস্টার বক্সী? ঠিকই বলছি ডক্টর মৈত্র। কিন্তু কিন্তু আমাদের তো কোনো এসইউভি নেই। স্ট্রেঞ্জ, এসইউভি আপনার বা ইন্দ্রাণী দেবীর কারোরই নেই। না মিস্টার বক্সী। আপনার কি মনে হয় ইন্দ্রাণী দেবী কারোর সাথে শ্রীরামপুর থেকে ফিরছিলেন? তেমন তো কোনো সম্ভাবনা নেই, কারণ গতকাল বেলায় ফোনে কথা হয় রামুকে নিয়ে ফিরবে। আপনার স্ত্রীর সাথে থাকা ব্যক্তির পরিচয় খুব তাড়াতাড়ি জানা যাবে, কিন্তু আশ্চর্য লাগছে দুজনের মুখেই পাতলা প্লাস্টিক জড়ানো ছিল। তাই আমার প্রাথমিক ধারণা ওটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ খুন করেছে। খুন? ওর কোনো শত্রু ছিল বলে তো শুনিনি কখনো। আপনার কোনো বন্ধু বা চেনা কেউ? সেরকম তো কেউ নেই মিস্টার বক্সী, তবে ইদানিং একটা পেশেন্ট পার্টিকে নিয়ে বেশ আপসেট থাকতো। তাছাড়া তো কোনো কিছু চোখে পড়েনি। আপনি জানতেন সেই পেশেন্টের কথা? ঠিক জানতাম না, তবে মাঝে একটা দিন রাত্রে ডিনার টেবিলে এই নিয়ে কথা হয়েছিল। ইন্দ্রাণী দেবী শেষ কবে নার্সিংহোমে গেছেন আপনি কি কিছু জানেন? আগের সপ্তাহের মঙ্গলবার। বুধবার শ্রীরামপুর গেল। শুনেছিলাম ওখানে একটা কনফারেন্স আয়োজন হচ্ছিল, তাই ওই সপ্তাহটা ওখানেই কাটানোর কথা। আচ্ছা বিশালবাবু, আপনিও তো ওই নার্সিংহোমে চাকরি করেন। হ্যাঁ, আমি সুলোচনা নার্সিংহোমের গঠিত কমিটিতে যুক্ত। বোর্ড অফ ডিরেক্টরের সম্মানীয় পদে বিগত কয়েক বছর ধরে আমিই আসি। বেশ মিস্টার মৈত্র,
আপনি আমায় অনেক সাহায্য করলেন। এবার আরো একটা রহস্য আপনার সাথে শেয়ার করি মিস্টার মৈত্র। গাড়িটা যেখানে পাওয়া যায় তার একটু দূরে আরো একটা পূর্ণবয়স্ক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। খুব নৃশংসভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আমার প্রাথমিকভাবে অনুমান এই ঘটনার সঙ্গেও ওই ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত, এবং এমনকি ওই ব্যক্তি কিছু দেখে ফেলেছিল, যার জন্য তাকে মেরে দেওয়াই শ্রেয় বলে মনে করেছে আততাই। আচ্ছা, তার পরিচয় কি পেয়েছেন মিস্টার বক্সি? পুলিশ অনুসন্ধান করছে, আশা করছি দু একদিনের মধ্যেই সেটাও পরিষ্কার হয়ে যাবে। তবে ওই অপরিচিত ব্যক্তির পোশাকে এই সুলোচনা নার্সিংহোমের লোগো বর্তমান, অর্থাৎ কোনোভাবে সেও এই নার্সিংহোমের সাথে যুক্ত। কি মনে হয়, এটা সত্যি কোনো বিশেষ কিছুকে ইঙ্গিত করছে না তো? মোবাইলে তোলা সেই গলা কাটা ব্যক্তির ছবিটা আমাকে দেখাতে বলল রজতেশ। আমি ফোন থেকে বের করে ডক্টর মৈত্রকে দেখালাম। উনি প্রথমে চিনতে না পারলেও অবশেষে বললেন, এ তো অরিন্দম, নার্সিংহোমেরই একজন ওয়ার্ড বয়। আপনি শিওর? হ্যাঁ মিস্টার বক্সি, এ অরিন্দম। ওকে মিস্টার মৈত্র, অরিন্দমের সম্পর্কে আর কিছু জানেন? না মিস্টার বক্সি, ওর বাড়িতে বিধবা মা আছেন, ব্যাস, আর তো কিছুই জানা নেই। বেশ, ধন্যবাদ মিস্টার মৈত্র। আপনি আপাতত সেই পেশেন্টের ডিটেলস আমাকে একটু দিন, আর আপনার নার্সিংহোমের কয়েকজনকে একটু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, যদি একটু বলে দেন তো সুবিধা হয়, এই আর কি। শিওর মিস্টার বক্সি। একবার উঠে ঘরে গেলেন আর বেরিয়ে এসে একটা কাগজে কিছু লিখে দিলেন, সঙ্গে ফোন নাম্বার। আপনারা নার্সিংহোমে নিশ্চিন্তে যেতে পারেন, সকল সহযোগিতার জন্য ওরা প্রস্তুত থাকবে। ধন্যবাদ মিস্টার মৈত্র। ইন্দ্রাণী দেবীর দেহ পোস্টমর্টমের পর আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজ উঠলাম, দরকার হলে আবারও আসবো। নমস্কার। আমরা দুজনে মিতালি কুঞ্জ থেকে বেরিয়ে চললাম সুলোচনা নার্সিংহোমের পথে। রিসেপশন থেকে ওয়ার্ড বয় অরিন্দম ও 201 নম্বর কেবিনে ভর্তি থাকা পেশেন্টের ডিটেলস নিয়ে বেরিয়ে এলাম। এরপর আমরা চললাম শ্রীরামপুর। জিটি রোড সংলগ্ন একটা বাড়ির ঠিকানায় পৌঁছে ধীরে এগিয়ে যেতে একটা একতলা বাড়ি পেলাম। দরজায় টোকা দিতে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। নিজেদের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলাম। আমি সত্যান্বেষী রজতেশ বক্সি। লুকিয়ে নজর রাখতে লাগলাম। রামু ডক্টর ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার? হ্যাঁ আর্জুন, চলো, এখানে আর কিছু দরকার নেই। দরজায় টোকা দিতে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। নিজেদের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলাম। লোকটির পরিচয় জানতে পারলাম যে ইনি এই বাড়ির মালিক মিস্টার সুখেন্দু বসু। বিছানায় একজন ভদ্রমহিলা শুয়ে আছেন। আপনি এখন কেমন বোধ করছেন মিসেস রোশনি বসু? হ্যাঁ, মানে আপনি কি করে আমার নাম জানলেন মিস্টার? বক্সি, রজতেশ বক্সি, সত্যান্বেষী। সত্যান্বেষী রজতেশ বক্সি? হ্যাঁ ম্যাম, আমি রজতেশ বক্সি। আপনার সাথে আমার একটু দরকার ছিল, যদি একটু কোঅপারেট করেন তো বিশেষ সুবিধা হয়। কি সাহায্য বলুন? আপনি নার্সিংহোম থেকে কবে বাড়ি এলেন? 2 দিন আগে। যদি আপত্তি না থাকে একটা প্রশ্ন করছি মিসেস বসু। আচ্ছা, আপনার অসুখটা ঠিক কি? বিয়ের 7 বছর অতিক্রান্ত, সন্তানের আশায় ডক্টর ম্যাডামের কাছে আসি। হঠাৎ শরীরে নানা সমস্যা দেখা দিতেই উনি ভর্তি হওয়ার পরামর্শ দিলেন। আজ অবশ্য অনেকটা বেটার ফিল করছি। বেশ, বুঝলাম। আপনি কি ডক্টর ইন্দ্রাণী দেবী ছাড়া ওনার স্বামী ডক্টর বিশাল মৈত্রকেও চেনেন? না। আচ্ছা মিস্টার বক্সি, নার্সিং হোম, ইন্দ্রাণী ম্যাম, এসবের সঙ্গে আমাদের কি সংযোগ? আমাদের কেন এসব জিজ্ঞাসা করছেন? আচ্ছা সুখেন্দুবাবু, আপনার সাথে মিসেস ইন্দ্রাণী দেবীর কি আগে থেকে কোনো পরিচয় আছে? দেখুন মিস্টার বক্সি, উনি আমার স্ত্রী রোশনির চিকিৎসার দায়িত্বে ছিলেন, সেই সূত্রে চেনা। আচ্ছা, আপনি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা বেশ, আপনাদের সুবিধার্থে জানাই যে ডক্টর ইন্দ্রাণী মৈত্র খুন হয়েছেন। তার লাশ একটি গাড়িতে মিলেছে, তার সাথে আরও একজনের মৃতদেহ গাড়িতে পাওয়া গেছে। এমনকি দূরে ওই নার্সিংহোমের ওয়ার্ড বয় অরিন্দমের লাশ মিলেছে। সেই তদন্তের জন্যই আমার এখানে আসা। ও মাই গড! কাল একটা বিশেষ দিন ছিল ম্যাডামের জীবনে, কিন্তু সেটা আর পালন করতে পারলেন না।
আপনাকে সেটাও জানিয়েছিলেন মিসেস বসু? মানে কি আর বলবো বলুন, ম্যাডাম তো বিবাহবার্ষিকী পালনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু উনি না সুখী ছিলেন না, নিজের দুঃখের কথা বলেছিলেন, তাই আমিও বলে ফেললাম আর কি। আচ্ছা, আপনি আগে কখনো সুলোচনা নার্সিংহোমে গেছেন নাকি এবারই প্রথমবার? না মিস্টার বক্সি, আমরা ওখানে আগে কখনো যাইনি। বেশ, আপাতত আপনি বিশ্রাম নিন, প্রয়োজন হলে আবারও যোগাযোগ করব। নমস্কার। চলো এবার বাড়ি ফেরা যাক। আমাকে একটিবার দোকানে যেতে হবে, তুমি বাড়ি যাও। সন্ধ্যের পর মনে হলো রজতেশকে একটা টেলিফোন করি। হঠাৎ রজতেশের ফোন। আমি দেরি না করে 7:30 নাগাদ পৌঁছে গেলাম, কিন্তু রজতেশ কিছু কাগজপত্র নিয়ে বেশ চিন্তিত হয়ে ঘাঁটছিল। দেখছো এটা? উর্বশী হলের 2টো টিকিটের অংশ। বেশ, কিন্তু আর কিছু? আচ্ছা, ওটা পরে তোমায় বুঝিয়ে বলবো, এখন আরও কিছু সূত্র দরকার। পরদিন 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। এখনই আমার এখানে চলে এসো। কি ব্যাপার বলো তো, এই 7 সকালে জরুরি তলব? শোনো আর্য, এখনই মিস্টার লাহিড়ী আসবেন, পোস্টমর্টম রিপোর্ট সহ আরও কিছু বিশেষ তথ্য দেবেন, তাই তোমাকে আসার জন্য এত সকালে তলব করলাম। বেশ বেশ, তা তুমি খবর কাগজে কি বিশেষ খবর দেখছো বলো তো? দেখো এই জায়গাটায় কি লেখা আছে। সুলোচনা নার্সিংহোম বন্ধ। কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ নার্সিংহোম বন্ধ হয়ে গেল। নার্সিংহোমের তরফে কর্মীদের সে ব্যাপারে কোনো সহযোগিতা করা হয়নি। কিছু কর্মচারী আন্দোলনে বসেছে। অবশেষে সামনে আসছে নার্সিংহোমের নামকরা ডক্টর ইন্দ্রাণী মৈত্র ও ওয়ার্ড বয় অরিন্দমের মৃত্যুর জন্য মালিকপক্ষ দুর্নামের অজুহাতে বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে। বলো কি? সেটাই তো বলছি, এমন ঘটনার কথা কাল অবধি আমার জানা ছিল না। এখন কি করবে? আগে মিস্টার লাহিড়ীকে আসতে দাও, তারপর বাকি ব্যবস্থা হবে। মিস্টার লাহিড়ী এলেন কোথায়? আসুন আসুন মিস্টার লাহিড়ী, গরিবের কুটিরে স্বাগত জানাই আপনাকে। কি ব্যাপার বলুন তো মিস্টার লাহিড়ী, এনি সিরিয়াস ম্যাটার? সিরিয়াস তো বটেই মশাই, অনেক খুনের তদন্ত করেছি, কিন্তু এমন ধন্দে কখনো পড়েছি বলে তো মনে হয় না। আপনি পরিষ্কার করে বলুন তো ব্যাপারখানা ঠিক কি? ডক্টর ইন্দ্রাণী মৈত্রের সাথে এসইউপিতে যার দেহ পাওয়া গেছে তার পরিচয় প্রথমে পাওয়া যায়নি, তবে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তা উদ্ধার করতে পেরেছি। সকলের পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছি। আপনার কথা অনুযায়ী গতকাল মিস্টার মৈত্রকে মর্গে ডেকে লাশ শনাক্তকরণ করতে এনেছিলাম। উনি কিছু বলতে চাননি, বলতে পারেন এড়িয়ে যাচ্ছিলেন। তবে খালের পাড়ে যাকে পাওয়া গেছে তার পরিচয় খুব সহজেই মিস্টার মৈত্র থেকে পেয়েছি। তার নাম অরিন্দম দাস। যদিও আপনি জানিয়েছিলেন, তাও ওনার মুখ থেকে শুনতে চাইছিলাম। অরিন্দমের নিবাস হুগলি জেলার শ্রীরামপুরে। বাড়ির ঠিকানা জানা যায়নি, ওটা নার্সিংহোম থেকে পাওয়া যাবে, কারণ ভদ্রলোক সুলোচনা নার্সিংহোমের ওয়ার্ড বয়। ও মাই গড, এ তো পুরো মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে? কি মিলে যাচ্ছে মিস্টার বক্সি? আপনি বলুন মিস্টার লাহিড়ী, আশা করি তদন্ত ঠিকভাবেই এগিয়ে যাবে। আপনি যে পেশেন্টের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলেন তার হাজবেন্ডকে ডেকে লাশ শনাক্ত করতে বলি, আর উনি ইন্দ্রাণী দেবীর সাথে পাওয়া সেই ব্যক্তিকে একবার দেখেই বলেন ইনিই তো ডক্টর প্রবীর রায়। প্রবীর রায়? আপনি চেনেন আর্যবাবু? হ্যাঁ, উনি তো আমার বাবার মেডিসিনের ডক্টর। গত মাসেই বাবা ওর রাসমেহারির চেম্বারে দেখিয়ে এলেন। যতদূর মনে পড়ছে 2010 সালের একটা খবরে এনার নাম নিয়ে খুব হইচই হয়েছিল। বাহ, আপনারা তো প্রবীর রায়ের ব্যাপারে অনেক কিছুই জানেন দেখছি। প্রবীর রায়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ওনার এক বোন ছাড়া আর সেইভাবে কেউ নেই। বিবাহ হলেও স্ত্রীর কোনো খবর নেই। ডাক্তারি করে ভালোই পসার করেছিলেন, তবে শুনেছি ওনার এক মেয়ের সাথে কি সব সম্পর্ক ছিল। মুখরোচক গল্প বলতে গিয়ে থামলেন কেন মিস্টার লাহিড়ী? লোভ, প্রেম, ভালোবাসা, বিশেষ করে অবৈধ প্রেম হলে তার কদর বাড়ে মিস্টার লাহিড়ী। তুমি পারো বটে রজতেশ। যাই হোক, যে কথা বলছিলাম মিস্টার বক্সি, ওয়ার্ড বয়টির বাড়ির লোকেদের টেলিফোন করতে একজন বয়স্কা মহিলা আসবেন বললেও এখনো আসেননি। তিনি ছেলেটির মা।
আপনি ডক্টর বিশাল মৈত্র, ইন্দ্রাণী মৈত্রের ড্রাইভার রামুর কোনো খবর পেলেন? সঙ্গে ওনাদের গাড়ির কোনো হদিশ? আপনার কথা মতো এসইউভির অরিজিনাল তথ্য জোগাড় করেছি। ওটা হুগলির এক মোটর মেকানিকের থেকে ভাড়া নেওয়া। 13ই এপ্রিল রবিবার ঘনশ্যাম দাস নামে একজন নিয়েছিল। লোকটাকে আগে দেখেনি মোটর মেকানিক, তবে স্কেচ করানোর ব্যবস্থা চলছে। আপনি তো মস্ত কাজ করেছেন দেখছি এই 24 ঘন্টায়। সবই আপনার পরামর্শে মিস্টার বক্সি। শ্বাসরোধ করে মারা হয়েছে দুজনকে, তার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট নয়। পেটে জলও পাওয়া যায়নি, বেশ। আর ওয়ার্ড বয়ের মৃত্যু গলা কেটে আর পেটে মাদক। স্ট্রেঞ্জ। হ্যাঁ মিস্টার বক্সি, ছেলেটির পেটে মাদক মিলেছে, তবে এটা জেসে মাদক নয়, এটা এলএসডি। এলএসডি? হ্যাঁ মিস্টার বক্সি, এলএসডি। একজন সাধারণ ওয়ার্ড বয় এলএসডি কোত্থেকে পাবে? হয়তো সে কারো থেকে জোগাড় করেছে, কিন্তু ভেবে দেখো, ওর মৃত্যু কিন্তু এলএসডির বেশি মাত্রার জন্য হয়নি। পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত্যু হয়েছে ধারালো ছুরির আঘাতে, অর্থাৎ আততায়ী খুব নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। এবার আপনি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস্টার বক্সি। আমি আজই ওয়ার্ড বয়ে ও তার সম্পর্কে আরও কিছু তথ্য নিচ্ছি, আপনি অন্য দিকটা দেখুন। আচ্ছা চলি, নমস্কার। নার্সিংহোমের বন্ধ হয়ে যাওয়া খবরটা তুমি ইন্সপেক্টরকে বললে না কেন? ওটা ইচ্ছাকৃতভাবেই এখন জানালাম না। উনি আজও কিছু তথ্য নিতে যাবেন, তখনই সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বের হবো, তুমি কি? হ্যাঁ। সন্ধেবেলা কি মনে করে ডক্টর প্রবীর রায়ের কথা ব্রজতেশকে করলাম। অমলের থেকে সেই সময়ের খবরের কাগজ তথ্য পাঠাতে বলেছি, ও তোমার ফোনে হোয়াটসঅ্যাপ করবে। তুমি কাল সকালে এসো। সালে শ্রীরামপুরের নামকরা নার্সিংহোমের ডাক্তারের অপকর্ম। মাদক মেশানো খাবার খাইয়ে রোগিণীদের সাথে শ্লীলতাহানি করার একাধিক অভিযোগ উঠেছে ডাক্তার প্রবীর রায়ের বিরুদ্ধে। তবে পুলিশ বিশেষ ধারা প্রয়োগ করেনি, কারণ ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। সকলের অনুমান এটা ডাক্তারবাবুর কীর্তি হলেও ধরা পড়েছে একজন ছাপোষা ওয়ার্ড বয়। পুলিশ তদন্ত করছে, তবে ডাক্তারবাবুকে আপাতত ট্রিটমেন্ট করা থেকে বিরত রাখা হয়েছে। রোগিণীরা বলছে ওয়ার্ড বয় নির্দোষ, কিন্তু কেউ মনেই করতে পারেননি তাদের সাথে অসভ্যতা আসলে কে করেছে। সকলেই কেমন ঘোরের মধ্যে ছিল। ভেরি ইন্টারেস্টিং। মেয়েদের শ্লীলতাহানি করলেন যিনি, তাকে কেউ মনে করতে পারল না। সত্যি কেমন ধোঁয়াশা লাগছে। সেটাই তো মজার ব্যাপার। অথচ মুখ মনে না পড়লেও রোগিণীরা ডাক্তারকেই সন্দেহ করছে। আবার পুলিশ হঠাৎ ওয়ার্ড বয়কে কেন গ্রেফতার করলো, সেটাও প্রশ্নচিহ্ন রয়েছে। আচ্ছা, শ্রীরামপুর থানায় মিস্টার মুন্সি পোস্টিং আছে না? ফোন লাগাও তো দেখি, পুরোনো কেসটার কোন সূত্র পাই কিনা। আরে আর্যবাবু যে, তা কেমন আছেন? ভালো। বেশ, কি মনে করে? একটা পুরনো কেসের ব্যাপারে রজতেশ আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। নিশ্চয়ই, ওনাকে দিন প্লিজ। হ্যালো। হ্যাঁ, ভালো ভালো। না, ওই আর কি। আপনার খবর ভালো তো? বেশ বেশ। হ্যাঁ, আসলে শ্রীরামপুর থানার আন্ডারে একটা নার্সিং হোমের ব্যাপারে কিছু জানতে চাই। তবে এই ব্যাপার, আই সি। বুঝলে আর্য, এখন শুধু একটিবার এখান থেকে সেই ওয়ার্ড বয় অরিন্দম দাসের বাড়ি যেতে হবে। আপনার দুই মেয়ে এখন কোথায় থাকেন মাসিমা? তুমি কি করে জানলে ওর আরো দুই মেয়ে আছে? গতকাল তুমি চলে আসার পর আমি গিয়েছিলাম ইন্দ্রাণী দেবীর ড্রাইভার রামুর খোঁজে। আশা করিনি ডাক্তারবাবুর বাড়ির সামনেই পেয়ে যাব। ডাক্তার বিশাল মৈত্রর সাথে মিথালিকুঞ্জ থেকে বের হয়ে সে কোথায় যায় তা ফলো করি, আর তাকে পাই মার্ডার স্পটের কাছে ওই চায়ের দোকানে। তাকে ধরলাম, তাকে জিজ্ঞাসাবাদ করি, অরিন্দম সম্পর্কে অনেক তথ্য পেলাম। আবার তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে বরং ছেড়ে দিলাম। ওর থেকে এত তথ্য না পেলে এত কনফিডেন্ট হয়ে একজন অপরিচিতা বৃদ্ধা মহিলাকে সব বলা যায়? তা বুঝলাম, কিন্তু এই তদন্তের সঙ্গে অরিন্দমের কজন বোন বা দিদি আছে সেটা কিভাবে সম্পর্কিত? জানবে জানবে, সব পরিষ্কার হবে। আগে আপাতত সব সূত্রগুলো জুড়তে দাও,
সঙ্গে মোটিভটাও পরিষ্কার হোক, দেখবে তখন আর কোনো কিছু অজানা থাকবে না। ওখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ফেসবুক খুলে দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো গ্রুপে কে কি কমেন্ট করেছে সেগুলো দেখি। কিছুক্ষণ দেখতে না দেখতেই রজতেশ বলল, সন্ধ্যায় একটা জায়গায় যেতে হবে। ঠিক 6:30টার সময় ছদ্মবেশ না নিয়ে আমাদের পাড়ার সেই অ্যাকোয়ারিয়ামের দোকানের পাশে লুকিয়ে নজর রাখতে লাগলাম। রামু ডক্টর ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার? হ্যাঁ আর্য, চলো, এখানে আর কিছু দরকার নেই। কিছুই বুঝলাম না, অগত্যা বাড়ি ফিরে এলাম। রাতে আর কোনো কথা হলো না। সকালে রজতেশ আমাকে নিয়ে চলল রোশনী দেবীর বাড়ি। পরশু প্রথমবার কথা হলেও সুখেন্দুবাবুর সঙ্গে সেইভাবে কথা হয়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সুখেন্দুবাবুই ডক্টর প্রবীর রায়ের দেহ শনাক্ত করেন। এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আজকে ওয়ার্ড বয় অরিন্দম দাস ও প্রবীর রায়ের সম্পর্ক জানতে চাইলে দুজনেই ব্যাপারটা এড়িয়ে গেলেন। রজতেশ নানা প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন করল, যার উত্তর দিতে রোশনী দেবী বাধ্য হলেন। এলএসডি কি জিনিস হয়তো অনেকেই জানেন, কিন্তু এর মারাত্মক প্রয়োগ সম্পর্কে সকলে অতটা অবগত নয় বোধ হয়। তাকে ব্যবহার করে খুন অবধি করেছেন। কি বিভৎস! রজতেশ আমাকে নিয়ে চলল রোশনী দেবীর বাড়ি। পরশু প্রথমবার কথা হলেও সুখেন্দুবাবুর সঙ্গে সেইভাবে কথা হয়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সুখেন্দুবাবুই ডক্টর প্রবীর রায়ের দেহ শনাক্ত করেন। এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আজকে ওয়ার্ড বয় অরিন্দম দাস ও প্রবীর রায়ের সম্পর্ক জানতে চাইলে দুজনেই ব্যাপারটা এড়িয়ে গেলেন। রজতেশ নানা প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন করল, যার উত্তর দিতে রোশনী দেবী বাধ্য হলেন। আপনার কোনো ভাই বোন ছিল? না, মানে আপনি জানলেন কি করে মিস্টার বক্সি? প্রশ্ন নয় মিসেস বসু, আপনি উত্তর দিন প্লিজ। হ্যাঁ মিস্টার বক্সি, আমার এক ভাই ও এক দিদি ছিল, কিন্তু এখন আর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই নাকি তারা আর এই পৃথিবীতে নেই? কোনটা সত্য মিসেস রোশনী বসু? এবার দেখলাম মিসেস বসু একটু চমকে উঠলেন। এরপর আস্তে আস্তে নিজের ভাই ও দিদির সাথে সম্পর্কের সমস্ত ঘটনা সামনে আনলেন। আমরা বাবা মার 3 জন সন্তান, ভাই, আমি আর দিদি। দিদি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তাই মেডিকেল নিয়ে পড়ার সুযোগ পেয়ে বাইরে চলে গেল। ফিরে এসে অবশ্য প্র্যাকটিসও শুরু করেছিল, আর ওর লক্ষ্য ছিল সরকারি হাসপাতালে নারীদের জন্য চিকিৎসা করবে। কিন্তু বাদ সাধল একটা ঘটনা। এটা কি প্রবীর বাবুর সাথে সম্পর্কের ব্যাপার নাকি? আপনি ঠিকই ধরেছেন মিস্টার বক্সি। প্রবীরদার সাথে দিদির প্রেমের সম্পর্ক থাকলেও প্রবীরদার নানা কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে দিদির সাথে তার সম্পর্কটা ভেঙে যায়। দিদি মুষড়ে পড়ে। বিশ্বাসই করতে পারিনি প্রবীরদা এমনটা করতে পারে বলে। আপনি বিশ্বাস করেছিলেন? তখন বয়স কম ছিল, অত বুঝতাম না। তবে দিদির বিশ্বাসই আমার বিশ্বাস ছিল। বাবাও প্রবীরদাকে খুব বিশ্বাস ও ভরসা করত, কিন্তু সামাজিক লজ্জা ও লোকের কটু কথার ভয়ে দিদির সাথে প্রবীরদার সম্পর্ক ভেঙে যায়। ভাই তখন মাধ্যমিক দেবে। এমন একদিন সন্ধ্যায় এক ভদ্রলোকের সাথে বাবার সামান্য কথা কাটাকাটি হলো। যদিও সেটা সবটাই প্রবীরদা ও দিদির ব্যাপারেই। অপমান সহ্য করতে না পেরে বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। সংসার অথই জলে পড়ল। দিদি প্রাইভেট নার্সিং হোমে ঢুকলো, আর আস্তে আস্তে সংসারেরও শ্রীবৃদ্ধি ঘটল। দিদিও বিয়ে করলো ডাক্তারবাবুকে। দিদির বিয়ের 3 বছরের মাথায় আমারও বিয়ে হয়ে গেল। সুখেই দিন কাটছিল। সবই তো বুঝলাম, এবার বলুন তো আপনার দিদি আর ভাইয়ের নামগুলো, দেখি আমরাও চিনতে পারি কিনা। আপনি সবই জানেন যখন, তখন আর আমার থেকে কেন শুনতে চাইছেন মিস্টার বক্সি? আপনার তো অজানা কিছুই নয়। শান্ত হন মিসেস বসু। আপনি ইন্দ্রাণী দেবী ও অরিন্দমের ব্যাপারে অনেক কিছু লুকিয়ে গেলেন বলে আমার মনে হলো। আচ্ছা, এবার একটা সত্য কথা বলুন তো,
আপনি কি আন্দাজ করতে পারেন যে অরিন্দম বাবু আর ইন্দ্রাণী দেবীকে কে হত্যা করলো? আপনি এসব বলে আমার স্ত্রীকে জোর করতে পারেন না মিস্টার বক্সি। এমনিতেই রোশনি অসুস্থ। না না মিস্টার বসু, জোর নয়, একটা জিজ্ঞাসা বলতে পারেন। আমি পুলিশের লোক নই যে আপনাদের জোর করে জেরা করব। সবটাই তদন্তের জন্য জানা বিশেষ প্রয়োজন। বেশ, বলুন, আর কি জানতে চান? আর মাত্র একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই মিস্টার বসু। আপনারা 14 এপ্রিল সন্ধ্যায়, অর্থাৎ ওই ইনসিডেন্ট ঘটার সন্ধ্যায় ঠিক কোথায় ছিলেন? সিনেমা দেখতে গিয়েছিলাম দুজন। ইঞ্জিনিয়ারিং এর কাজ ছেড়ে সন্ধ্যাবেলা আপনার সময় হয় সিনেমা দেখার? মানে মাঝে মাঝে সময় করতে হয়। তাই একটিবার দেখান না সেই টিকিট। এই টিকিটটা আমি রাখলাম, তদন্তে সাহায্য করবে। ঠিক আছে মিসেস বসু, আপনি বিশ্রাম নিন। নমস্কার। এবার কোথায় যাবে? বাড়ি? চলো, প্রবীর রায়ের বাড়ি। প্রবীর রায়ের বাড়ি? অবাক হচ্ছ কেন? সবার বাড়ি তো ঘুরলে, এবার ওনার বাড়িটা তুই শ্বশুর বাড়িটা না হয় একবার ঘুরে আসি। শুনেছি ওনার এক বোন ছিল, কিন্তু সেও কয়েক বছর হলো মারা গেছে। তাই বর্তমানে কেউ নেই, আর এখন ওনার ডিভোর্স হয়ে গেছে। তাহলে প্রবীর বাবুর লাশ পোস্টমর্টেমের পর কেউ তো নিতে আসেনি? যতদূর জানি না, ওটাও পুলিশের দায়িত্ব রূপেই সৎকার হবে। কেন এমন হচ্ছে বলো তো রজতেশ? সবটাই ভয়, আর তা থেকেই এড়িয়ে যাবার মানসিকতা। প্রবীর রায়ের তো কোনো ফ্যামিলি নেই, তাহলে এখানে কেন এলাম? আপনি মিস্টার শুভময় চ্যাটার্জি? হ্যাঁ, তবে নামের আগে একটা ডক্টর বসালে বেশি খুশি হতাম আর কি। ভেরি মিস্টেক ডক্টর চ্যাটার্জি। সকাল থেকে এমন সব ঘটনার মুখোমুখি হয়েছি যে, যাই হোক, আপনি নিশ্চয়ই জানেন আপনার জামাই ডক্টর প্রবীরের মৃত্যু হয়েছে। হ্যাঁ, খবরের কাগজে দেখলাম। ভেরি স্যাড নিউজ। তবে বহুদিন ওর সঙ্গে আমার বা আমার মেয়ের কোনো সম্পর্ক ছিল না মিস্টার বক্সি। হ্যাঁ, সে কথা কিছুটা শুনেছি বটে, কিন্তু তদন্তের স্বার্থে কিছুটা জিজ্ঞাসাবাদ আমায় করতেই হবে। আফটার অল আপনারা কেউ সন্দেহের ঊর্ধ্বে নন। কথাটা বোধহয় শুভময় বাবুকে খুব একটা স্বস্তি দিতে পারেনি। মৌন থাকবার আর কোনো সুযোগ না দিয়ে রজতেশ বলল, আপনার নার্সিংহোম হঠাৎ বন্ধ হয়ে গেল কেন ডক্টর চ্যাটার্জি? দেখুন মিস্টার বক্সি, এটা আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের একটা নিজস্ব সিদ্ধান্ত। আপনাকে নার্সিংহোমের প্রোটোকল ভেঙে সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না মিস্টার বক্সি, দুঃখিত। প্রোটোকল একটা ছিল হয়তো আগে, কিন্তু যখন নার্সিংহোমটাই বন্ধ তখন আর এসব যুক্তি টেকে না ডক্টর চ্যাটার্জি। দেখুন, ব্যাপারটা ভেবেছিলাম আমি কাউকে জানাবো না, কিন্তু সেটা তো আর গোপন রইল না। যেদিন থেকে শুনেছি প্রবীর তার পুরনো প্রেমিকা ডক্টর ইন্দ্রাণী মৈত্রের সঙ্গে যোগাযোগ রাখছে, এমনকি যখন তখন তার সঙ্গে দেখাও করতে যাচ্ছে, সেদিন থেকেই সকলকে শিক্ষা দিতে আমি উঠে পড়ে লাগি। এমনকি সুলোচনা নার্সিংহোমের আরেকজন ডিরেক্টর বিশাল মৈত্রকে আমি এই ব্যাপারে জানাই, কিন্তু তিনি তার স্ত্রী ইন্দ্রাণী মৈত্রকে আটকাতে অসমর্থ হন। কিন্তু আমার মেয়েকে ছেড়ে ইন্দ্রাণী মৈত্রকে নিয়ে নতুন করে সংসার পাতার বাসনা আমি বের করে ছেড়েছি। তা বলে খুন করলেন? খুন? না না মিস্টার বক্সি, আপনি ভুল ভাবছেন। আমি খুন করার কথা ভাবিনি পর্যন্ত। তার মানে মেয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়া দুশ্চরিত্র জামাই ও তার প্রেমিকাকে শাস্তি দিতে নার্সিংহোমটাই বন্ধ করে দিলেন। এমনকি যতদূর জানি আপনি নিজের ক্ষমতায় দুজনকে প্র্যাকটিস না করতে দেওয়ার জন্য নানা নামী নার্সিংহোমের সাথেও কথা বলেছিলেন। কেউ কেউ আপনার প্রস্তাবে রাজি হলেও সবাই হয়নি, কি তাই তো ডক্টর চ্যাটার্জি? কি করতাম আমি? জানেন তো মিস্টার বক্সি, প্রবীর ডাক্তার হিসেবে খুব ভালো ছেলে হলেও আমার মেয়েকে মূলত বিয়ে করেছিল টাকার জন্য। আর আমিও প্রতিবন্ধী মা মরা মেয়েটার হিল্লে করতে প্রবীরের চেয়ে ভালো কাউকে আর পাইনি। কারণ প্রবীর কেলেঙ্কারি করে এমন একটা অবস্থার মধ্যে পড়েছিল যে ওকে উদ্ধার করার জন্য নন্দার সঙ্গে বিয়ে করার প্রস্তাব রাখি। সে একটিবারও চিন্তা না করে রাজি হয়ে যায়। কত প্রতিজ্ঞা করেছিল, কোনোটাই তো রাখেনি সে। সবই বুঝলাম ডক্টর চ্যাটার্জি, তা বলে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করার ছেলেকে মেয়ের জন্য ভাবলেন, এটাই বেশ অবাক লাগছে। থাক, আর বেশি বিরক্ত করব না। আপনি ডক্টর চ্যাটার্জি সবই বললেন, কিন্তু একটা কথা চেপে গেলেন। কোন কথা মিস্টার বক্সি? এই যে আপনি খবরের কাগজ থেকে নয়, প্রবীরবাবু, ইন্দ্রাণী দেবী ও নার্সিংহোমের ওয়ার্ড বয় অরিন্দমের মৃত্যুর খবর আপনার অ্যাকোয়ারিয়ামের কর্মচারী মনোজার থেকে পেয়েছেন। পুলিশ এর বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য আসেনি।
আজকে আসার কথা, হয়তো এক্ষুনি এসে পড়বে, কিন্তু তার আগে আমি আমার কাজটা সেরে চলে এলাম। কোন অ্যাকোয়ারিয়ামের কথা বলছিলে তুমি? কেন, তোমার তো জানা উচিত। আমাদের বাড়ি থেকে আসতে যে অ্যাকোয়ারিয়ামে গতকাল রাতে রামুকে তার দাদার সঙ্গে দেখেছিলাম। এক্স্যাক্টলি আর্য, ওই চাওয়ালা মনোজ অর্থাৎ রামু দাদা অ্যাকোরিয়ামে কাজ করে, আর ওই অ্যাকোরিয়ামের মালিক স্বয়ং ডক্টর শুভময় চ্যাটার্জি। বলো কি তুমি? এতেই অবাক হলে হবে? কেন, অবাক হবার এখনো বাকি আছে নাকি? একজন সম্পর্ক স্বীকার করতে চাইল না, আর একজন মেয়ের সাথে সব সম্পর্ক চুকে গেলেও তিনি তার প্রেমিকার কেরিয়ারকে শেষ করার জন্য এত উদ্গ্রীব হয়ে পড়লেন। এরপর যে আরো কত অবাক করা ঘটনা অপেক্ষা করছে সেটা ভাবার মধ্যে কি ভুল আছে বলো? হয়তো ভুল নয়, কিন্তু এখন কোথায় চললাম সেটা তো বলো। সোজা বাড়ি। আমরা 12:30 নাগাদ রজতেশের হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছলাম। ওখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ফেসবুক খুলে দেখতে লাগলাম। রজতেশকে দেখলাম এক কোণে বসে নিমগ্ন চিত্তে ভাবছে। রজতেশের যখন খুব টেনশন হয় তখন সে সিগারেট মুখে পুড়িয়ে নেয় আর বিশাল শরদিন্দুবাবুর পেইন্টিংটার দিকে তাকিয়ে বসে থাকে। মুখে রাখা সিগারেট জ্বালিয়ে যে সুকটান দেবে সেটা হয় না, কারণ ডাক্তার ও গিন্নির আপত্তি আছে। রজতেশের বারণ বলে আমারও এ বাড়িতে এসে সুকটান দেওয়া হয় না। সন্ধ্যায় তার চিন্তা বোধহয় শেষ হলো, তাই আমায় বলল, আজ একবার একটু বের হবো, তুমিও চলো। কোথায়? যেতে যেতে বলছি। এই বলে রজতেশ বেরিয়ে পড়ল। আমি তার সঙ্গ নিলাম। ট্যাক্সি ধরে সকালে সেই জায়গাটায় পৌঁছলাম। বুঝতে পারলাম এটা নজরদারি ছাড়া আর কিছু নয়। রোশনী দেবী ও সুখেন্দুবাবুর উপর প্রায় 2 ঘন্টা নজরদারি করলাম। মশার কামড়ে আমার এমন হাল হলো যে আর চুপ থাকতে না পেরে বলে বসলাম, আর কতক্ষণ? দেখো কি হচ্ছে। ওখানের এই কাজ সেরে বাড়ি ফিরলাম রাত 10টা। 18ই এপ্রিল। আজও সারাদিন আমি আর রজতেশ শুভময় বাবুর উপর নজর রাখলাম। বিশেষ কিছু সন্দেহজনক ব্যাপার চোখে পড়ল না। রজতেশ বলল, মনোজের জন্য অপেক্ষা ওনার ব্যর্থ হলো। বেচারা শুভময় বাবু। কেন? মনোজ তো এখন মিস্টার লাহিড়ীর খাতির গ্রহণ করছেন বালিগঞ্জ থানায়। পুলিশ তাকে গ্রেপ্তার করলো নাকি? সন্দেহজনক ঘোরাফেরা এবং খুনের স্পটের কাছে মনোজ ছাড়া আর কেউ প্রত্যক্ষদর্শী ছিল না। সুতরাং তদন্তের স্বার্থে মনোজকে আগে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমার মনে হয়। তাহলে সেই পথচারী যে খবর দিয়েছিল, তাকে তো মনোজ ফোন করতে বলেছিল, অর্থাৎ লাশটা আগে মনোজই দেখেছিল। সবটা আমাদের কাছে গোপন করতে চাইছিল। লোকটি জিজ্ঞাসাবাদে মনোজের কথাই জানায়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চলো এবার যাওয়া যাক থানায়। মিস্টার লাহিড়ী আমাদের আসার জন্য বেশ খুশি হলেন। তার হাসি মুখ দেখে বেশ বুঝতে পারলাম তদন্তের গতিপথ বেশ ঠিক পথেই এগিয়ে চলেছে। রজতেশ আর মিস্টার লাহিড়ী আজ বিকেলবেলা কোথাও একটা যাওয়া স্থির করলেন। বিকেল হতেই রজতেশ মিস্টার লাহিড়ীর ফোন পেয়ে চলে গেল। ফিরল রাত 8:30টায়। কাল দুপুরে এই তদন্তের পর্দা উঠবে আর্য, তৈরি থাকো। কাল একটি বিশেষ জায়গায় যেতে হবে। 19শে এপ্রিল। সকাল হতেই আমি জিজ্ঞাসা করলাম, এখন কি আবার কোথাও বের হবে? এটিবার পুলিশ স্টেশন যাব, তারপর সোজা শ্রীরামপুরের সেই গোপন আস্তানায় যেখানে এই খুনের পুরো প্ল্যানটা রচনা করা হয়েছিল। ঠিক দুপুর 2:30টায় তৈরি থেকো। তোমার গাড়ি ও ড্রাইভার রঘুবীরকে নিয়ে যেতে হবে। আমি ফিরে পড়ব। বেলা 2:30টে নাগাদ আমি আর রজতেশ চললাম শ্রীরামপুর রাজবাড়ি। সেখানে পুলিশের পুরো টিম হাজির। রাজবাড়ির সামনের দালানে যেতেই দেখলাম চেনা কয়েকটা মুখের শাড়ি। আপনারা সকলেই জানেন আজ কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসতে বলা হয়েছে। সুতরাং সকলেই আমায় সাহায্য করবেন ইন্দ্রাণী দেবী, প্রবীর রায় ও অরিন্দম দাসের হত্যাকারীকে ধরতে। এলএসডি কি জিনিস হয়তো অনেকেই জানেন, কিন্তু এর মারাত্মক প্রয়োগ সম্পর্কে সকলে অতটা অবগত নয় বোধ হয়। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী
ডি লাইসার্জিক অ্যাসিড, ডায়াথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ, যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরে লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। এলএসডিকে সাইকেডেলিক মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো হ্যালুসিনেট বা অলিক বস্তু প্রত্যক্ষ করে থাকে। 1938 সালে যুক্তরাষ্ট্রে এলএসডি সহ সব ধরনের সাইকেডেলিক ড্রাগ নিষিদ্ধ করে। এটি প্রধানত মাদক হলেও মানসিক রোগীরা এটা ব্যবহার করে তাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য। আমাদের এখানে উপস্থিত কয়েকজন এর ব্যবহার করেছেন, এমনকি তাকে ব্যবহার করে খুন অবধি করেছেন। কি বিভৎস! আপনি তাহলে আমায় চাপা দিতে গেলেন কেন? ওটা আমার এক প্রকার ভয় থেকেই বলতে পারেন মিস্টার বক্সি। শুধু কি ভয়, নাকি আরও একটা ঘটনা চাপা দিতে এই প্রয়াস? 1938 সালে যুক্তরাষ্ট্রে এলএসডি সহ সব ধরনের সাইকেডেলিক ড্রাগ নিষিদ্ধ করে। এটি প্রধানত মাদক হলেও মানসিক রোগীরা এটা ব্যবহার করে তাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য। আমাদের এখানে উপস্থিত কয়েকজন এর ব্যবহার করেছেন, এমনকি তাকে ব্যবহার করে খুন অবধি করেছেন। কি বিভৎস, তাই না ডক্টর শুভময় চ্যাটার্জি? না না, মানে আপনি বলুন না। 2010 সালে শ্রীরামপুরে এক নামী নার্সিংহোমে একটা স্ক্যান্ডাল হয়, যেখানে ওয়ার্ড বয় ধরা পড়ে, তার কারণ তার কাছে এলএসডি মেলে। ব্যাপারটা মিথ্যা। ডক্টর প্রবীর রায় নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বাইরে থেকে এলএসডি আনিয়ে নার্সিংহোমে আসা রোগিণীদের উপর প্রয়োগ করতেন। যখন সেই রোগিণীর শরীরে এলএসডি পুরোপুরি প্রভাব বিস্তার করতে শুরু করত, সেই সুযোগে উনি তাদের শ্লীলতাহানি করতেন। দিনের পর দিন মুখোশের আড়ালে থেকে এই অপকর্ম চালিয়ে যেতেন। ওদিকে তার প্রেমিকা তখনও ডাক্তারি পাশ করেননি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। সেই প্রেমিকার ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হলেন সেই নার্সিংহোমে। সদ্য 18 পেরোনো যুবতী নারীর অসুস্থতার সুযোগ নিয়ে এই কায়দায় তার সম্মান নষ্ট করলেন ওই ডক্টর প্রবীর রায়। কিন্তু মেয়েটি ভালো হয়ে না ওঠার জন্য একটা গুরুতর সন্দেহ প্রকাশ করলেন প্রেমিকা তার প্রেমিকের কাছে। কিন্তু নানা অজুহাতে ডক্টর রায় তার সন্দেহকে প্রশমিত করার চেষ্টা চালিয়ে গেলেন। দিদি তার বোনকে জিজ্ঞাসা করলে সে এমন ঘোরের মধ্যে থাকতো যে কিছুই বলতে পারত না। একদিন কাউকে না বলে সেই প্রেমিকা নার্সিং হোমে নজর রাখতে লাগলেন। চোখে পড়ল সেই জঘন্য অপরাধের কীর্তিকলাপ। হাতে নাতে প্রেমিক ডক্টর প্রবীর রায়কে ধরে ফেললেন। শাস্তি হলো কিনা সেটা পরে আসছি, এখন প্রশ্ন হলো প্রেমিকা কে? ইতর বেহায়া একজনকে দিদি কিভাবে ভালোবেসেছিল! ছি 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 ছি, ঘেন্না হচ্ছে ভেবে। বেশ রোশনি দেবী, আপনার এই তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রাণী দেবী ছিলেন সেই প্রেমিকা যিনি নিজের বোন রোশনি দেবীর ওপর হওয়া জঘন্য অত্যাচারের জন্য প্রেমিক ডক্টর প্রবীর রায়কে ত্যাগ করেন, এমনকি পুলিশের হাতেও তুলে দেন। কিন্তু রাখে হরিত মারেকে। ডক্টর শুভময় চ্যাটার্জি এমন একজন অসভ্য ডক্টরের জন্য পুলিশের কাছে ধরাধরি করে জামিনে মুক্ত করলেন প্রবীরবাবুকে। সঙ্গে একটা শর্ত ধরিয়ে দিলেন যে তার একমাত্র প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হবে। প্রবীরবাবুর তখন দুর্নাম ছড়িয়ে গেছে, তাই ঘুরে দাঁড়ানোর বিশেষ প্রয়োজন। উনি শুভময়বাবুর শর্তে রাজি হয়ে গেলেন। নিজের ওই নার্সিংহোম ছাড়াও আরও অনেক জায়গায় জামাইকে সুযোগ করে দিলেন। এইভাবেই বেশ চলছিল। ইন্দ্রাণী দেবী ডাক্তারি পাশ করে প্র্যাকটিস করতে ঢুকলেন ডক্টর শুভময় চ্যাটার্জির নার্সিংহোম সুলোচনা নার্সিংহোমে। সেখানে আলাপ হলো ডক্টর বিশাল মৈত্রর সাথে। একে অপরের কাছে মন দেওয়া নেওয়ার পর্ব শেষে বিবাহ করলেন। বছর সাথে এইভাবেই চলল। একদিন বোর্ড অফ ডিরেক্টরের মিটিং শেষে ডক্টর প্রবীর রায়কে দেখে ঘৃণা আর হতাশায় ইন্দ্রাণী দেবীর মাথা গরম হয়ে গেল। উনি সে কথা ওনার স্বামীকে বললেন। রোশনি দেবীর বিবাহ প্রায় 5 বছর হয়ে গেছে সুদর্শন পাত্র ইঞ্জিনিয়ার মিস্টার সুখেন্দু বসুর সাথে। কিন্তু গন্ডগোল শুরু হলো এরপর থেকে। রোশনি দেবীর সন্তান ধারণে সমস্যা হচ্ছিল শারীরিক কোনো কারণে, কিন্তু তিনি মনে করতেন এর পিছনে এলএসডির প্রভাব রয়েছে। অনেক বোঝালেও তিনি এর জন্য দিদির আগের প্রেমিক ডক্টর প্রবীর রায়কে দায়ী করতে থাকেন। তার দিদি ইন্দ্রাণী দেবী তাকে বোঝালেও শুনছিলেন না। এমনকি নিজের স্বামীর কাছেও ডক্টর প্রবীরের কুকীর্তি বলে দেন। অফিস থেকে ফিরতে গিয়ে সুখেন্দুবাবু নিজের বড় শেলিকা
ডক্টর ইন্দ্রাণী মৈত্রকে শ্রীরামপুরে প্রবীরবাবুর সাথে দেখে ফেলেন। ব্যাপারটা যে খুব একটা ভালোভাবে নেননি সেটা বোধহয় বলবেন কি সুখেন্দুবাবু? ইন্দ্রাণী দেবীর ঘন ঘন শ্রীরামপুর যাতায়াতের কারণ হল প্রবীরবাবুর প্রতি প্রেম। নিজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েও তাদের জীবনে সন্তান না থাকার দুঃখের কাহিনী প্রবীরবাবুর কাছে বলতে লাগলেন। প্রবীরবাবুর জীবনে স্ত্রীর ভালোবাসা বলতে কিছুই ছিল না, কারণ নন্দাদেবী মেন্টালি ও ফিজিক্যালি অসুস্থ। ফলে নিজেদের দাম্পত্য সুখের না হওয়ায় পরস্পরের কাছে আসতে লাগলেন। খবরটা ড্রাইভার রামুর থেকে পেয়ে গেলেন ডক্টর বিশাল মৈত্র। রাগ ও ঘৃণা তার মধ্যেও জমে উঠল। এদিকে অরিন্দম তার দিদির এই মিলামেশা একদম ভালোভাবে নিল না। যে কোনো সময় দিদির সাথে প্রবীরবাবুকে মেরে দিতে পারলে সে শান্তি পায়, কিন্তু তেমনটা হলো না। বলে রাখি, এদের হত্যা করতে মোটিভ সকলেরই যথেষ্ট ছিল। ইন্দ্রাণী দেবীর স্বামী বিশাল মৈত্র কিংবা ওয়ার্ড বয় অরিন্দম দাস কিংবা রশ্মি দেবী ও সুখেন্দুবাবু, কিন্তু অরিন্দম বাবুর মোটিভ থাকলেও উনি নিজেই তো মারা গেছেন। আর এখানেই খুনি ভুল করে বসেন। এখানে অনেকে ভাবছেন সুখেন্দুবাবুর মোটিভের চেয়ে বাকিদের মোটিভ অনেক স্ট্রং, তাই তো? কিন্তু ব্যাপারটা সেরকম নয়। স্ত্রীর সাথে অসভ্য করা ব্যক্তিকে নিজের হাতে শাস্তি দেওয়ার মতো পৌরুষের জয় কোনো স্বামী ছাড়ে না। সুতরাং এখানেও তেমনই হলো। আপনারা রশ্মি দেবীর এই যৌথ পরিবেশনা বেশ প্রশংসার যোগ্য, কিন্তু ভুল করে বসলেন নিজের শ্যালক অরিন্দমকে হত্যা করে। না, এ সব মিথ্যে। এ আমাদের ফাঁসানো হচ্ছে। খুনের রাতে আমরা সিনেমা দেখতে উর্বশীতে ছিলাম। আপনি তো সে টিকিট পেয়েছেন মিস্টার বক্সি। আপনার শ্যালক অরিন্দম তাকেও বুঝি নিয়ে গিয়েছিলেন মিস্টার বসু? সে সব জানি না। আমি জানি। সিনেমার টিকিট কেটে আমাদের চোখের ধুলো দেওয়ার চেষ্টা যে ব্যর্থ হয়েছে মিস্টার বসু। আপনারা সিনেমার সময় সিনেমা হলে না থেকে ছিলেন রাজবাড়ির এখানে। প্রচণ্ড ধস্তাধস্তিতে বুক পকেট থেকে কোনোভাবে টিকিটের কিছুটা অংশ রয়ে যায় অরিন্দমের হাতের মুঠোয়, যেটার ব্যাপারে আপনাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। আর যখন নিজেরাই সিনেমার প্রসঙ্গ তোলেন, তখন আমায় দেখানো কাটা টুকরোর বাকি অংশ খুঁজতে হন্যে হয়ে এখানে আসেন। কিন্তু সেটা পাননি, কারণ ওটা আমার কাছে আছে। কিন্তু আমি আপনার দেওয়া কাটা অংশ ও অরিন্দমের থেকে পাওয়া অংশ জুড়ে দেখেছি। ওটাতে হলে ঢোকার পরে যে স্ট্যাম্প সহ পাঞ্চ থাকে সেটা ছিল না। অর্থাৎ সিনেমা দেখার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা মিস্টার বসু। হ্যাঁ হ্যাঁ মিস্টার বক্সি, আমরা সিনেমা দেখতে যাইনি সেদিন। কালবৈশাখীর সেই সন্ধ্যায় আমরা দুজনে ওদের তিনজনকে খুন করেছি। হ্যাঁ মিস্টার বক্সি, আমরাই করেছি খুন। আমরাই খুন করেছি। দিদি সপ্তাহে মাঝে মাঝে শ্রীরামপুর আসতো ডক্টর প্রবীর রায়ের সাথে দেখা করতে। সেমিনার হবার মিথ্যা কথা জামাইবাবুকে বলতেন। জামাইবাবু জানতে পারবে বলে দুজনে ফোনেও কথা বলতো না। কিন্তু দিদির দুর্বল জায়গা ছিল যে সে গাড়ি চালাতে পারতো না। রামুকে সঙ্গে নিয়ে আসতে হতো তাকে। রামুকে দূরে দাঁড় করিয়ে রাজবাড়ির এখানেই আসতো আমার দিদি। বিগত 1 বছর আমি আর সুখেন্দু স্থির করি দিদি আর তার জঘন্য প্রেমিককে এখানেই হত্যা করব। কিন্তু ঠিকমতো সুযোগ পাচ্ছিলাম না। অরিন্দমের থেকে জানতে পারি কদিন দিদি আসবে না, কারণ নার্সিংহোমে কিসব নাকি গন্ডগোল চলছে। আমি তখনই দিদির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামান্য অসুখের বাহানায় ভর্তি হই। আমার বাহানা দিদি বুঝতে পারলেও আমি তাকে আমার লক্ষ্য বলে দিই। দিদি জানায় প্রবীরের কোনো ক্ষতি সে হতে দেবে না। বিভিন্ন জায়গায় মারার প্ল্যান করলেও সম্ভব হচ্ছিল না। সেদিন 13ই এপ্রিল ছিল প্রবীর রায়ের জন্মদিন। তাই দিদি শ্রীরামপুর থাকবে এটাই নিশ্চিন্ত ছিলাম। দিদির নার্সিংহোমে অচল অবস্থা দেখে ছুটি করে নিই। সুযোগ বুঝে সেই রাতে পৌঁছে যাই
রাজবাড়ির এখানে। অরিন্দম আমাদের পিছনে। রাত 8:30 নাগাদ এখানে দুজনকে প্রথমে পিছন থেকে মাথায় আঘাত করি আমরা। প্রবীরবাবু উঠতে গেলেও তার মুখে প্লাস্টিক জড়িয়ে শ্বাস রোধ করে খুন করি। আমার দিদির তখনও শ্বাস চলছিল। অরিন্দম মুখে বললেও কখনো দিদিকে মারতে চায়নি, কারণ দিদি তাকে পড়াশুনো করে বড় করিয়েছে। এমনকি দিদি যে নার্সিংহোমে চাকরি করে সেখানে ওয়ার্ড বয়ের কাজও দিয়েছে। মায়ের সংসারে বড় কন্ট্রিবিউশন ছিল দিদির। তাই ও প্রবীরকে মারতে চাইলেও আমার দিদিকে চায়নি। কিন্তু আমার তেমন কোনো সহানুভূতি ছিল না। দিদি কি করে তার বোনের ইজ্জত নেয়া একজনের সাথে গোপন অভিসারে যেতে পারে, এটা মানতে পারিনি আমি। আমার দিদি সে কিনা ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না আমি। তাই দিদিকেও প্লাস্টিক জড়িয়ে একই কায়দায় খুন করলাম আমি। না, আমার হাত কাঁপেনি, আমার হাত কাঁপেনি, বিশ্বাস করুন, আমার একটুও হাত কাঁপেনি। অরিন্দম বাধা দিতে আসতে পিছন থেকে সুখেন্দু ওকে চেপে ধরে রাখে, আর আমি মদের সাথে এলএসডি মিশিয়ে খাইয়ে দিই, যাতে সে হ্যালুসিনেশনের ঘরেই নিজেই কোনোভাবে মরে যায়। হ্যাঁ, এলএসডির ডোজটা অবশ্য একটু বেশি ছিল। এরপর তিনজনকে নিয়ে যেতে হলো কলকাতা। কি অসম্ভব কঠিন একটা কাজ ছিল। সাহায্য করলো রামু। কি রামু? হুজুর ছেড়ে দিন, আমি ম্যাডামের খুন করিনি। ওটা তোমার দ্বারা হতো না রামু, বরং তুমি বলো এবার কি হলো। ম্যাডামের দেরি দেখে যখন আসি দেখি এই হত্যে লীলা। চুপ করে যাব বললেও রশ্মি দেবী মানতে চাননি। ওনারা আমাকেও এই ষড়যন্ত্রে সামিল করলেন। সুখেন্দুবাবু ড্রাইভিং জানলেও আমাকেই গাড়ি চালিয়ে আসতে হলো। প্রথমে ম্যাডামের গাড়িকে একটা গোডাউনে ঢুকিয়ে রশ্মি দেবী আর সুখেন্দুবাবুর কথায় এসইউভিতে তিনজনকে তুলে নিয়ে চললাম কলকাতায়। প্রবল কালবৈশাখীর ঝড়ে রাস্তাঘাট জনমানব শূন্য ছিল, তাই এই অপরাধ লুকোতে বিশেষ অসুবিধে হয়নি। কোথায় ফেলবো ভাবছিলাম, আর পেছনে বসা সুখেন্দুবাবুর আদেশে নিজের দাদার চায়ের দোকানের ওখানে খালের ধারে গাড়ি দাঁড় করালাম। দাদা সব দেখেছে। গাড়ি থেকে আমায় নামিয়ে ওনারা দুজনে ম্যাডাম আর ডাক্তারবাবুর লাশ দুটো সামনের সারিতে বসালেন, আর আমাদের দুজনের সাহায্যে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে জলে ফেলে দিলেন, যাতে লোকজন ভাবে এটা দুর্ঘটনা। তারপর অরিন্দম বাবুকে ধরতে যেতেই তার মধ্যে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। তিনি চিৎকার করতে করতে সুখেন্দুবাবুর সাথে প্রচণ্ড ধস্তাধস্তি হয়, আর তার মধ্যেই সুখেন্দুবাবুর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি ও হাতের শিরা কেটে ফেলেন, আর খালের ধারেই লাশ ফেলে চম্পট দেন। আমি কিছুক্ষণ দাদার সাথে চায়ের দোকানে কাটালেও চোখের সামনে এমন হত্যা দেখে থাকতে পারিনি। রাতটা কাটার সাথে সাথে দুজনে চলে আসি অ্যাকোরিয়ামের দোকানের এখানে। দেখি ডালপালা ভেঙে অবরুদ্ধ। আপনি তাহলে আমায় চাপা দিতে গেলেন কেন? ওটা আমার এক প্রকার ভয় থেকেই বলতে পারেন মিস্টার বক্সি। শুধু কি ভয়, নাকি আরও একটা ঘটনা চাপা দিতে এই প্রয়াস? ভোরের দিকে ফোনে রশ্মি দেবী জানান রজতেশ বক্সি এই দোকানে আসেন মাঝে মাঝে, তাই এই তদন্তের ভার ওর হাতে পড়লে কেউ বাঁচব না। তাই সুযোগ পেলে আপনাকে সরিয়ে দেওয়ার প্ল্যানও করে ফেলি। সকালে আপনাকে হেঁটে আসতে দেখে ভয় পেয়ে যাই, আর তখনই... তার মানে আমার স্ত্রীর সাথে আমাকে ওই দোকানে আসতে তুমি দেখেছো? হ্যাঁ হুজুর। আমার দাদা রাতে চায়ের দোকান চালালেও দিনের বেলায় শুভময় বাবুর ওই দোকানের একজন
বহুদিনের কর্মচারী, তাই ম্যাডামের কোনো জিনিস কিনতে হলে আমি এই দোকানে এসে কিনে নিয়ে যেতাম, আর তখনই আপনাকে দেখেছি। বেশ রামু, তুমি তোমার অপরাধ স্বীকার করলে তাই সাজা কিছুটা কম হবে আশা করা যায়, কিন্তু তুমি আরও একটা মস্ত ব্যাপার গোপন করে গেলে রামু। রামুর ব্যাপারে একটি বিশেষ তথ্য পেয়েছি, যেটা অনেক আগে মিস্টার সুখেন্দু বসু ও রশ্মি দেবী পেয়েছিলেন, আর সেই জন্যই তাকে নির্দ্বিধায় ব্ল্যাকমেল করতে পারছিলেন। কি সেটা? বাইরে থেকে এলএসডি মাদক আনার ব্যাপারে একটা সময় ডক্টর প্রবীর রায়কে সাহায্য করত এই ড্রাইভার রামু। এমনকি প্রয়োজন হলে বিভিন্ন কলেজ পড়ুয়াদের গোপনে সাপ্লাই করে বেআইনিভাবে অর্থ রোজগার করত। তার মানে প্রবীর বাবুকে আগে থেকে চিনত রামু? না, সেরকম নয়। ডক্টর ইন্দ্রাণী মৈত্রর সাথে বিগত কয়েক মাস প্রবীরবাবুর মেলামেশা সূত্রেই রামু তো ক্যারিয়ার ছিল। বিশালবাবুকে কিছু না জানানোর বাহানায় প্রবীরবাবুর নানা দুর্বলতা জানার বুদ্ধি ছিল ওই ড্রাইভার রামুর। যেদিন জানতে পারে প্রবীরবাবু একটা সময় মাদক মেশানো খাবার খাইয়ে রোগিণীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, সেদিন থেকেই রামু প্রবীরবাবুর এই মাদকের বেচাকেনার খবর পুরোপুরি জেনে নেয়, আর তখন থেকেই এই কাজের অপপ্রয়োগ করতে শুরু করে দেয়। তোমরা শুনলে অবাক হবে, অরিন্দমের পেটে পাওয়া এলএসডি মাদক রামুর থেকে পেয়েছিলেন সুখেন্দুবাবু ও রশ্মি দেবী। এবার চলে আসি বিশাল বাবুর ব্যাপারে। আপনি তো রামুকে ডাকলেন, কিন্তু সে যে ম্যাডামকে কোনো কনফারেন্সের জন্য শ্রীরামপুরে নিয়ে যায়নি সেটা জানলেন কি করে? হ্যাঁ মিস্টার বক্সি, রামু ফিরতে ওকে আসতে বলি। সে গোপনে দেখা করে আর বলে ইন্দ্রাণীকে খুনও করেনি, কিন্তু ও অনেক কথা জানে। যদি ওর বিপদ না হয় তাহলে আপনাকেও সব বলবে। খুনের ব্যাপারটা বিস্তারিত জানার সুযোগ সেদিন আসেনি। কদিন ধরেই শুভময়বাবু ইন্দ্রাণী আর প্রবীরের ব্যাপারটা জেনে একটা ব্যবস্থা নিতে শুরু করেন। এরই মধ্যে শুভময়বাবু নিজের অ্যাকোয়ারিয়ামের দোকানে হঠাৎ এসে রামুর থেকে এই হত্যার খবর জেনে গিয়ে নার্সিংহোম বন্ধ করার ফাইনাল কাজটা সম্পন্ন করেন। পুলিশ এলে আমাদের বৈবাহিক সম্পর্কের কথা কিংবা ইন্দ্রাণীর সাথে প্রবীর রায়ের ঘনিষ্ঠতার কথা জানতে চাইবে বলে আমি চুপ হয়ে যাই। বিশ্বাস করুন, প্রবীরের মতো অমানুষের মারা যাওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ইন্দ্রাণীর হত্যার খবরে কষ্ট পেয়েছি। রামু হত্যাকারীর নাম বললে হয়তো আমি তাকে খুন করে ফেলতাম, কিন্তু সেটা আর হলো না। তাহলে ওই মোটর মেকানিকের দোকান থেকে নম্বর প্লেটহীন এসইউভি গাড়িটা যে ঘনশ্যাম নামের ব্যক্তিটি ভাড়ায় এনেছিলেন, তার ব্যাপারে তো কিছু বললে না? ওটা তো সুখেন্দুবাবু বলতে পারবে। ইনি ঘনশ্যাম ওরফে সুখেন্দু বসু। কি তাই তো মিস্টার বসু? তাহলে আশা করা যায় সকলের কৌতূহল দূর হয়েছে, সকলেই নিজেদের গুণকীর্তন করেছেন। সুতরাং এবার মিস্টার লাহিড়ী, আপনারা আপনাদের অপরাধীদের নিয়ে যেতে পারেন। আচ্ছা, কাল তুমি আর ইন্সপেক্টর লাহিড়ী কোথায় গিয়েছিলে? এই রাজবাড়ির পাশেই এসেছিলাম। যে ঘরে আজ এই খুনের পর্দা উঠল ওরই পিছন থেকে একটা বাড়ি আছে। গতকাল ওখানেই রশ্মি দেবী ও সুখেন্দুবাবুকে দেখেছিলাম। ওরা এখানে কি করছিলেন? যে অস্ত্র দিয়ে অরিন্দমকে হত্যা করেন সেই অস্ত্রটা সারাতে ও বেঁচে যাওয়া এলএসডি নিয়ে পালিয়ে যেতে আসেন। এমনকি সিনেমার টিকিটের যে অংশ অরিন্দমের হাতের মুঠো থেকে পেয়েছি সে অংশটাও বোধহয় খুঁজছিলেন। খুনের পর ওই রাতে ওই স্পটেই ওনারা আবার আসেন এবং সেগুলো লুকিয়ে যান। কাল সেগুলো সরাতে এলে পুলিশও আমার সাহায্যে তা পারেননি, ধরা পড়েন। আর আজ সকলের সামনে তাদের সেই অপরাধ স্বীকার করালাম। এত জটিল কেস মাত্র এক সপ্তাহে তুমি বলেই সমাধান করলে রজতেশ। তোমার তদন্তের একজন সাথী হতে পেরে আমি গর্বিত। শহর ঘুমে গভীর অতল নীরবতায় ধরা, রাত জোড়া চোখ শরীর জুড়ে নামে জড়া, শিকারীরা হাসে এ শহর শপথ ভরা। শুনতে পায় না কেউ চুপি চুপি তোমার লড়া। গোয়েন্দা
The Toons by 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।